দর্শক সালাম আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর শাহ মুক্তবাকে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের বিষয় নারী শিশু ধর্ষণ ও হত্যা। খুব একটা দুঃখের পরিস্থিতির মধ্যেই আমাদের অনুষ্ঠানটা শুরু করতে হচ্ছে, বুঝতেই পারছেন। ঘটনাটা সারা দেশকে নাড়া দিয়েছে। আবার আজকে পত্রিকায় খবর এসছে হামে মৃত্যুর সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। একটু গম্ভীর পরিবেশের মধ্যেই শুরু করতে হচ্ছে। অতিথি আছেন মোহাম্মদ আবুল বাশার বাসির। আপনাদের মনে আছে হয়তো 14 বা 15 তারিখে ব্রাহ্মণবাড়িয়াতে শিশু নিশাতকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, ধর্ষণ চেষ্টায়। তার চাচা মোহাম্মদ আবুল বাসির আছেন কাজী মাহফুজুল হক সুপন, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডাক্তার মেখলা সরকার, মনোরোগ বিশেষজ্ঞ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। স্বাগত মানে দুঃখ নিয়েই এই অনুষ্ঠান যেহেতু আমাদের করা উচিত, এটা একটা বিবেকের প্রশ্ন। আরও কী প্রশ্ন আছে সেটা আমরা আলোচনা করব। প্রথম চাচা আবুল বাসির, আপনার কাছে আসি। মানে ঘটনাগুলো তো ধরেন আমরা সবাই কম বেশি জানিও, তখন পুলিশ বলেছে, পিবিআই রিপোর্ট দিয়েছে, যা যা হয়েছে। তারপরেও ঘটনা যদি আপনি আরেকবার বলেন এবং আর সাথে যুক্ত করার মতো যদি কিছু থাকে, বুঝি মন নিশ্চয়ই আপনার যথেষ্ট খারাপ। আপনার সাথে আমার বিকেলবেলাও কথা হচ্ছিল, আপনার ভাই তো কথাই বলতে পারেনি, উনিও এসছেন নিশ্চয়ই আমাদের সঙ্গে, যদি পারি দেখাবো তাকে। এবং ওনারও অনুরোধ, আপনাকে আমি দেখেছি তুলনামূলকভাবে একটু শক্তপোক্ত আছেন, অন্তত পরিস্থিতিটা মোকাবেলা করবার মতো আছেন। হয়তো সাথে করে নিয়ে এসছেন ভাইকে। আপনি তো ওনার বড়, জি, মানে মেয়ের বাবার বড় ভাই। বড় ভাই, জি। পরিস্থিতিটা বলেন। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে অশেষ ধন্যবাদ। চ্যানেল 24কে অনেক ধন্যবাদ যে চ্যানেল 24-এর মাধ্যমে আজকে আমরা সারা দেশে, বাংলাদেশের মানুষের কাছে আমাদের যে দুঃখ বেদনা ভরা মন নিয়ে আমরা আসছি, আমাদের যে অবস্থানটা সকল মানুষের কাছে পরিষ্কার করে বলার মতো একটা পরিবেশ পেয়েছি, সেই হিসেবে চ্যানেল 24কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর অবস্থাপক সহ সকল যারা আছেন, সম্মানিত ডাক্তার সাহেব, বড় ভাই যিনি আছেন, আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যে বিষয়টা, নিশাত হত্যা মামলা। নিশাত আমার ছোট ভাইয়ের তৃতীয় মেয়ে। মেয়েটা 6 বছর বয়স। সে কিন্ডারগার্টেনের ক্লাস 1-এ পড়ত। গত মাসের 12 তারিখ আমার মা মারা যান। মারা যাওয়ার পরে আমরা তো একটি পুরা পরিবারে আমাদের মধ্যে একটা দুঃখ বেদনা ভরা মন নিয়ে আমরা ছিলাম। আমাদের অবস্থায় 15 তারিখে আমার মারা যাওয়ার পর কিছু গরিব মিসকিন খেয়ে এই অভুক্তদেরকে ভুক্ত হিসেবে কিছু খাবার দেওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম 15 তারিখে। ঠিক 15 তারিখ 12টার দিকে নিশাত যে মেয়েটা, এই মেয়েটা গোসল টোসল করে জামা কাপড় পরে বাড়িতে বের হয়েছে। আর অন্য ছেলে মেয়েরা সাথে ছিল, তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। তো আমরা তো এদের টেনশন ছিল না যে এমন কিছু হয়ে যাবে। আমাদের অনুষ্ঠান দিয়ে চলতেছে। এক পর্যায়ে খাবার দেওয়ার সময় হলো, তখন আমাদের ফ্যামিলির ছোটো ছেলে মেয়ে যারা আছে সবাই আসছে, কিন্তু ওই মেয়েটা আসছে না। তখন আমরা ভাবো নিলাম যে ওই মেয়েটা কোথায়। তখন খোঁজাখুঁজি শুরু হইলো যে আমরা তো আর কোনো দিকে তো তার তথ্য পাইতেছি না। এক পর্যায়ে আমাদের ফ্যামিলির লোকজন আমরা কোনো খাবার দাবার আমরা গ্রহণ করি নেই। আমরা চতুর্দিকে ছোটাছুটি শুরু করছি যে এই বাচ্চারা কোথায় গেল, কোথায় হারিয়ে গেল। 1-1.5 ঘন্টার ভিতরেই আমি মাইকিং করতে শুরু করলাম আমার পুরা ইউনিয়নে। 1-1.5 ঘন্টার ভিতরেই। এরপরে সন্ধ্যার পর এটা 12টা, 12:30 আমরা হুঁশ পাইতেছি, বাচ্চা পাইনি। সন্ধ্যার পরে আমি পুরা আমার জেলা ভিত্তিক আমি সিএনজি দিয়া মাইকিং করতে শুরু করলাম। সন্ধ্যা 6টার দিকে আমি থানায় চলে গেলাম। থানায় চলে গেলে আমি জিডি করতে গেলাম। ব্রাহ্মণবাড়িয়া মডেল সদর থানা যেটা আছে, তখন থানা থেকে বলল যে যদি আপনি এই জিডি করতে চান তাহলে যে বাচ্চার যে গার্জেন, মা অথবা বাবা লাগবে। তখন তার বাবা ছিল বিদেশে,
দেশে আসে নাই। আবার ফিরে আমি বাড়িতে গেলাম, তার মাকে নিয়ে আবার থানায় গেলাম। থানায় যাওয়ার পর জিডি হইল। জিডি হওয়ার পর ওনারা তদন্ত করার জন্য পরদিন সকালবেলা আসছেন। আসার পরে ওনারা আমাদেরকে অনেক প্রশ্ন করছেন যে বাচ্চাটা অন্যদিকে কোনো খোঁজাখুঁজি করছে কি না। তো আমরা আমাদের মধ্যে অনেক খোঁজাখুঁজি করছি, কোনো দিকে আমরা কোনো সন্ধান পাইনি। এক পর্যায়ে আমাদের বাড়ির পাশে আমাদের গ্রামে একটা কেন্দ্রীয় মসজিদ আছে, যে মসজিদে ক্যামেরা লাগানো আছে। ওই ক্যামেরা থেকে আমরা দেখতে পেলাম যে একটা মহিলা এই সাইজের একটা বাচ্চা নিয়ে চলে যেতেছে। এবং আমার গ্রামের একটা ছেলে বলছে যে আমি দেখছি এই বাচ্চাটাকে একটা মহিলা হাত ধরে বাজারে দাঁড়িয়ে আছে ঠিক একটার সময়। তখন আমরা ওই ছবিটার দিকে তাকাই আমরা বিভিন্ন দিকে ঘুরতে শুরু করলাম যে বাচ্চারা কোথায় গেলে আমরা পাইতে পারি। এক পর্যায়ে 16 তারিখ রাত্রিবেলা সন্ধ্যা প্রায় 6টা সাড়ে 6টার দিকে আমি আমার বাড়ির যে আমার ভাই বাতিজা যারা আছে তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করলাম যে আজকে যদি ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে বাচ্চারা দিনের বেলা ছিল, হয়তো রাত্রে কোনো ফাটি যদি ব্রাহ্মণবাড়ির বাইরে নিয়ে যেতে চায় তাহলে হয়তো রাত্রে নিয়ে যাবে। তো আমাদের করণীয় 1.5 ঘন্টার মধ্যেই মেয়েকে না পেয়ে আপনাদের মধ্যে এত মানে খুব খারাপ চিন্তাটা আসলো কেন? আপনারা এরকম কিছু টের পাচ্ছিলেন বা মনে হচ্ছিল যে এরকম হতে পারে? না, আসলে স্যার আমাদের মনে এমন কিছু ছিল না। আমাদেরকে থানা থেকে পুলিশ প্রশাসন বারবার জিজ্ঞেস করছে আমাদের কোনো শত্রু আছে কিনা, বা আশেপাশে এমন কারোর সাথে কোনো লেনদেন বা কোনো ঝগড়াঝাটি কোনো কিছু হয়েছে কিনা। তখন আমি বললাম যে না, আমাদের এমন কাউকে আমি মনে করি না যে আমাদের কোনো শত্রু আছে। আমার ফ্যামিলি আমরা 5 ভাই, আমি দ্বিতীয়। আমার যে ভাইটা বাচ্চারা মারা গেছে সেই ভাইটা তৃতীয়। কিন্তু আমরা 5 ভাইয়ের জীবনে আমরা কখনো কারো মানুষের কোনো ঝগড়াঝাটি করিনি। আমার বাবার জীবনে দেখি নাই যে আমার বাড়িতে জীবনে কোনো সময় পুলিশ আসতে, তা নয় আমার জীবনে যায়নি। এই ফার্স্ট এই ব্যাপারে আমি থানায় গেছি, আমার জীবনে কোনো সময় থানায় যায়নি। আমাদের পাড়া মহলায় কোনো দিন পুলিশও আসেনি। আমরা এই পর্যায়ের মানুষ ছিলাম। তো যে ঘাতক কাজটা করছে আমরা পরে জানতে পারলাম তাদের সাথে আমাদের কোনো শত্রুমি ছিল না, কোনো অংশ ছিল না। যাই হোক, তখন আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে যখন তার কোনো সন্ধান পাইতেছিলাম না, একদিন পর যিনি ওসি সাহেব আমাদের শেখ শহীদুল ইসলাম সাহেব, ব্রাহ্মণ সদর থানা মোরাইল থানার ওসি, উনি বললেন যে যিনি তদন্ত করতে গেছেন, বলছে আপনি কী তদন্ত করছেন যে নিয়ে আসেন। ওনার তদন্ত বুকটা দেখে বলেছে যে না, আপনি আবার যেতে হবে। সাথে আরেকজন লোক দিয়ে পরদিন পাঠাইছেন তদন্ত করার জন্য। এর ভিতরে আমি বলতেছিলাম যে আমি যে এই টিম তৈরি করছি, যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন, বাস স্টেশন, কোটাপাড়া রেল স্টেশন, বাস স্টেশন, আশুগঞ্জ রেল স্টেশন, বাস স্টেশন, আমি 5 জন করে লোক ফিট করছি প্রত্যেককে, যে আমরা গাড়িতে লোক উঠে নামা যারা করে তাদেরকে আমরা চেক করবো যে বাচ্চারা আছে কি না কোনো গাড়িতে। ইভেন আমরা যখন সন্ধ্যার সময় আমার গ্রাম থেকে যখন শহরে আমরা এই টিমটা যেতেছিলাম, ওই ঘাতক রিক্সা চালক সেও আমাদেরকে নিয়ে এই রিক্সা দিয়ে নিয়ে আমাদেরকে টাউন পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। পরে রাত্রি যখন প্রায় 12:30 বাজে, তখন এই ঘাতকের মা আমার পাশের বাড়ি, আমার বাড়িতে গেছেন, গিয়ে আমার ওই ফিরে বলতেছেন যে ডাক্তার কোথায়? আমি একজন পল্লী চিকিৎসক, সেই হিসেবে ডাক্তার হিসেবে ডাকে মানুষে। বললো ডাক্তার কোথায়? বলছে উনি তো বাড়িতে নাই। উনি কখন আসবে? উনি কি এই বাড়িতে আজকে আসবে না আসবে না? তখন আমার বাড়িতে আমার মেয়ে আছে, DHMS ডাক্তার। আমার মেয়ে বললো যে না, আমার আব্বা আজকে আসবে না, উনি টাউনে গেছে কোনো কাজে। কিছুক্ষণ পরে আমার বড় ভাইয়ের ঘর আছে আমার পাশের ঘরে, বড় ভাইয়ের ঘরে গেছে ওই মহিলাটা, বলতেছেন যে ভাই কোথায়? আমার বাবির কাছে গিয়ে বলতেছেন, বললো যে উনি তো বাড়িতে নাই। উনি কি আজকে আসবে না আসবে না, বাড়িতে থাকবে কি না? ওই ছেলের মা বলতেছে। তখন বলছে যে আমরা বলতে পারি না, উনি বাইরে গেছেন। ঠিক 1 ঘন্টা পরে প্রায় 1:30টার সময় আবার এই মহিলাটা এইভাবে আসছে আপনার কাছে? জি, 16 তারিখ রাত্রিবেলা। তো আমরা থেকে বাড়িতে নাই, আমরা বিভিন্ন পয়েন্টে আমরা চেক করতেছি। তখন 16 তারিখ রাত্রে প্রায় 1:30টার সময় মহিলারা আবার আসছে, একই কথা জানতে চাইতেছে আমরা কোথায়। তখন আমার মেয়ে আমার কাছে ফোন দিল, বললো আব্বা আপনি কোথায় আছেন? আমি বললাম যে আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আছি। বললো যে এই মহিলার যে আচরণ ভঙ্গি, আমার কাছে মনে হইতেছে মহিলারা কোনো একটা সমস্যা আছে, আপনি হয়তো আশা করেন এখন, না হয় এটা আপনি চিন্তা করেন কী করতে পারেন। তো আমি বললাম যে রাত্র তো এখন 1:30 বাজে, এখন তো
আসা যাবে না, আচ্ছা তোমরা সাবধান থাকো, আমি সকালে আয়সা দেখে কি করা যায়। সকালে আসার পরপরই ওই থানা থেকে ওসি সাহেবের 2জন লোক পাঠিয়েছেন আমাদের কাছে আবার তদন্ত নতুন করে করার জন্য। তখন উনি 2জন আমার বাড়িতে আসছে। আপনি ফিরে আসলেন? জি, ফিরে আসছি সকালে 8টার দিকেই 2জন প্রশাসন থেকে 2জন লোক আসছেন। ওনারা বলতেছেন যে আপনারা যে ছবিটা নিয়ে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতেছেন, ও এক মহিলা এক বাচ্চা নিয়ে চলে গেল, এটা কি আপনি শিওর হয়েছেন যে এটা আপনাদের বাচ্চা? আমি বললাম যে না, এটা তো আপনার শিওর না, যদিও ছবিটা দেখতেছি একদম ছবিটা ক্লিয়ার না যে আমরা আমাদের বাচ্চা চিনতে পারি, এমন না। তখন ওনার একটা ছবিটা এটা একটু বড় করে একটু ক্লিয়ার করে দেখাইলো, তখন দেখলাম যে না, এই বাচ্চা তো আমাদের না। এই আলোচনা করতে করতেই আমার পাশের বাড়ি থেকে একটা ছেলে দৌড়ে আসছে, এসে বলতেছে কাকা, আমার বাড়ির পাশে যে খালি জমিটা আছে ওই জমিতে একটা বস্তা দেখা যায়, এটার মধ্যে হাতের আঙুল দেখা যায় এবং মাছি উঠতেছে। এই কথা বলার পরে স্যার আমি তো তখন ভিতরে পানি নেই, আমি একদম মন শুকিয়ে গেছে, দৌড় দিলাম। সাথে সাথে যে পুলিশ সদস্য 2জন ছিল ওনারাও আমাদের সাথে গেছেন। গিয়ে যাওয়ার পরে ওনারা বলছে যে এটা খুললেন। খোলার পরে অর্ধগলিত লাশ। এটা 15 তারিখে মারছে, তখন 17 তারিখ। তো খোলার পরে তো আমি দেখে চিনে ফেলেছি যে আমার বাতিজির পরনের জামা কাপড়গুলো দেখি, চেহারা দেখে চেনার মতো কোনো পরিবেশ নেই। তার মাথার চুলগুলিতে ধরার পরে মাথার চুলগুলি হইলা এসে পড়ে, অর্ধগলিত অবস্থা হয়ে গেছে। চেহারা ওই গলাতে চাপ দিয়ে তারা মারছে, মারার কারণে চোখগুলি সামনের দিকে বাইরে গেছে, এদিকে কালো দাগ। তখন পুলিশ প্রশাসন থানায় ফোন দিছে, তারপরে আপনি সিআইডিতে ফোন দিয়েছেন, র্যাবে ফোন দিয়েছেন, সবাই আসছে, পিবিআই সহ সবাই আসছে। আসার পরে যে শেখ শহীদুল ইসলাম সাহেব, উনি আমার মডেল থানার ওসি, উনি বললেন যে বাসির ভাই আপনি কী মনে করেন এটা এইখানে লাশটা কোথা থেকে আসতে পারে? তখন আমি বললাম যে স্যার, এখানে যে লাশটা আসছে এদিকে কিছু গাছ আছে, আগাছা, এটা আমরা মুক্তা গাছ বলি আর কি, এই সাইজের গাছগুলা, প্রায় 3-3.5 ফুট গাছগুলা। এই গাছগুলা এখানে অনেকগুলা গাছ এই বাড়ি থেকে আসার জন্য, এই গাছটির জন্য বাড়িটার কোনো রাস্তা নাই, কিন্তু কয়েকটা গাছ দেখা যায় এখানে ভেঙে রয়েছে, মাটিতে চাপাই রাখছে। তো আমি বললাম যে স্যার, এখানে যে গাছটি দেখা যায় যে ভেঙে রয়েছে, আমার মনে হয় এই ঘর থেকে লাশটা বেরিয়েছে। তো অন্যরা সাথে সাথেই এদিকে ঢুকছে এবং জুতার চাপ দেখা গেছে এখানে। ঢোকার পরে দেখা যায় একটা ঘর, ছোট একটা ঘর, এই ছেলের মাটা বসে রয়েছে। মারা জি গেল যে এই ঘর কার? বলছে এই ঘর আমার। আপনি এই ঘর একা থাকেন? জি আমি একা থাকি। পাশের একটা ঘর আছে, এই ঘরটা কার? বলছে এটা আমার ছেলের ঘর। আপনার ছেলে কোথায়? ঘর তো তালা দেখা যায়। আমার ছেলে গাড়ি চালাইতে চলে গেছে, আপনার ছেলেকে ফোন দেন। তো মা ফোন দিতে এসেছিল না, যেভাবেই হোক তারা অনেক কৌশলে ফোন দেওয়ার চেষ্টা করছেন এবং ফোন দিছেন। ফোন দেওয়ার পরে ছেলে মার ফোন পাইয়া বাড়িতে আসছে। আসার পরে যে গেল যে ঘর কার? তখন বললো যে ঘর আমার। ঘর তালা কেন? আমি বাইরে চলে গেছিলাম, এই জন্য আমি তালা দিয়ে রাখছি, তালাটা খুলো। তালা খোলার পরে ঘরটাতে 2টা রুম ছিল। একটা রুমের মধ্যে হরগোটা ছিল, আরেকটা রুমের মধ্যে সে একটা চকি পালিয়া থাকতো। কিন্তু দরজা হওয়ার পরে ঘর থেকে সেন্টের গন্ধ বেরিয়ে আসতেছে এবং তারা এই হরকোড়াগুলি সরানোর পরে মাটিতে রক্তের দাগ দেখতে পেল, যে তাজা রক্তের দাগ। এরপরে বললো যে ঘরের মধ্যে একটা ড্রাম আছে, তেলের ড্রাম, যে খালি ড্রামগুলা তালা লাগানো। বলছে এটাতে কি? তখন সে বললো যে এটা কিছু নাই, এটা খালি। তো তালা দিয়ে রাখছো কেন? এটা খুলো। এটা যখন খুলছে, খোলার পরে ওই যে এই বস্তার মধ্যে লাশটা ছিল, এখান থেকে একটা দুর্গন্ধ ছিল, সেম দুর্গন্ধ তার এই ড্রামের ভিতরতে পারিছে। তখন তারা মোটামুটি এখানে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে ঘটনাটা এখানে হয়েছে। তো তারা কিছু পড়াশোনা করার পরে সে তখন মানসিকভাবে একটু ভেঙে পড়ছে। তখন তার কি হাত করা লাগাইয়া নিয়ে গেছে এবং আমাকে বলছেন ওসি সাহেব যে বাসির ভাই, আমার মনে হয় আমরা 70% আলামত পেয়ে গেছি, হয়তো বাকিগুলা আমরা পরে জানবেন আর আমরা পরে জানাবো। তো এরপরে আমার একটা কথা বলছেন যে আপনি এমন কোনো কাজ করেন না যে আইনের বাইরে কিছু করেন না, যাতে করে আমাদের বিচারটা যেন কোনো বাধাগ্রস্ত হয়। এই কথা বলার পরে আমরা যে ঠিক আছে।
তো উনি নিয়ে গেলেন, রাতের ভেতরেই ওনারা এই মামলা করছিলেন, আমি তা নাই, মামলাটা উনি দিয়ে দিচ্ছে পিবিআই এর কাছে। পিবিআই থেকে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে খোলাখুলি সবগুলো বলে বলছে আমি মেয়েটার এইভাবে মারছি, আমি ঘরে নিয়ে আসছিলাম, আমার ঘরে এই রেকর্ডগুলো আছে মোবাইলে, যে আমি মেয়েটা ঘরে নিয়ে আসছিলাম, পরে সে কান্নাকাটি করতেছে, তার মার কাছে চলে যাবে, মার কাছে বলে দিবে এমন কিছু। তখন আমি তারে এই আমার পাশে একটা গায়ের গেঞ্জি ছিল, গেঞ্জিটা তার মুখের ভিতরে ঢোকাই দিছি, জোর করে মুখের ভিতরে পুরোটা গেঞ্জি ঢোকাই দিছি। ঢোকা দেওয়ার পরে বাচ্চারা যখন বাঁচার জন্য অনেক চেষ্টা করতে শুরু করলো, হাত পা লাড়তে শুরু করলো, তখন সে গলার মধ্যে 2 হাত দিয়ে চেপে ধরছে। বলছে আমি 20 মিনিট পর্যন্ত আমি চাপ দিয়ে ধরে রাখছি। ধরে রাখার পরে তখন যখন বুঝতে পারছি সে মারা গেছে, লড়াচড়া করে না, তখন আমি এই বাচ্চাদের আমার ঘরে একটা বস্তা ছিল, বসির বস্তা, এই বস্তার ভিতরে ভরছি, বস্তার ভিতরে বইরা তারপরে আমি ডামের মধ্যে রেখে দিছি। এই কথাগুলি রেকর্ড আছে তার। আমি আসবো আবার আপনার কাছে। জি স্যার। আর কিছু কথা যদি বলার থেকে সেটা পরে বলবেন। ডাক্তার মেখলা সরকার, আপনি জানেন অবশ্যই এগুলো, তারপরেও দর্শকদের উদ্দেশ্যেও আমি বলছি, আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে এই 20 মে পর্যন্ত 4 মাস 20 দিনে 118 শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন 48 জন, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে 24। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে 3 শিশুকে, ধর্ষণের শিকার 2 শিশু আত্মহত্যা করেছে। এই যে সামাজিক অবক্ষয় বা ধরেন এই যে নৃশংসতা, বর্বরতা, যে আমরা হয়তো কিছুদিন আগেও কল্পনা করতে পারতাম না। আপনি যেহেতু মনোবিজ্ঞানের বিষয়ের উপর আপনার বিশেষ আছে, এই যে আপনি নিজে চিকিৎসকও বটে, মানুষের যে অমানবিক নিষ্ঠুর চেষ্টা বা তার এই প্রবণতা, এগুলো কারণ কীভাবে ডেভেলপ হচ্ছে? এগুলো আসলে মানুষের যে নানা রকমের প্রবণতা আমাদের মধ্যে কাজ করে, নেতিবাচক ইতিবাচক সব কিছুই অনেকক্ষণে থাকে। তাই এই ধরনের নৃশংস সাধারণত যে প্রবণতার ব্যাপারগুলো কাজ করে, এখানে সাধারণত আমাদের এটার মধ্যে আরও অনেক কিছু, একটা ফ্যাক্টর দিয়ে আসলে এটা ব্যাখ্যা করা যায় না, এটার মধ্যে আরও অনেক ব্যাপার রয়েছে। এখানে আমাদের মাদকের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, মাদক যখন কেউ গ্রহণ করে তখন অনেক ক্ষেত্রে আমাদের যে ইনহিবিশনগুলো থাকে, সেই ইনহিবিশনগুলো অনেক ক্ষেত্রে এটা উইথড্র হয়ে যায়। এছাড়া তার মধ্যে দেখা যায় যে অপরাধপ্রবণ ব্যক্তি একটার সাথে কিন্তু একটা লিঙ্কড, কেউ যখন এই অপরাধের জায়গাগুলো করে তখন আমাদের বাধা হয়ে যায় 2টা জায়গায়। একটা হলো আমাদের রিয়েলিটি, আমরা দেখি, আমরা যদি মনোবিজ্ঞানের ভাষায় বলি, অর্থাৎ মানুষের মধ্যে যে এক ধরনের ড্রাইভ কাজ করে, ইচ্ছা কাজ করে, মানুষকে বলা হয় ইচ্ছার দাস। সেই ইচ্ছাটা তাকে প্রয়োগ করার ক্ষেত্রে তার প্রথমত রিয়েলিটিটা তার প্রথমত দেখে, যে রিয়েলিটির মধ্যে আমাদের আইনের ব্যাপার রয়েছে, যে আইন দ্বারা সে কোনো রকমের সে বড় ধরনের ঝামেলার মধ্যে পড়বে কিনা বা সামাজিক বাধার মধ্যে পড়বে কিনা। আরেকটা কিন্তু তার প্রোটেকশনের জায়গা থাকে, সেটা হলো আমাদের মূল্যবোধ। এই মূল্যবোধটা আসলে আমার ব্যক্তির তৈরি হয় ছোটবেলা থেকে, তার পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে। তো এই দুটার মধ্যে যদি কোনো একটা উইকেন্ড থাকে, অর্থাৎ আমার ধর্মীয় মূল্যবোধ আছে কিন্তু আমার পারিবারিক মূল্যবোধ আছে, কিন্তু আমার কোনো একটা ব্যাপারে প্রবল ইচ্ছা কাজ করছে, সেখানে আমার আইনের জায়গাটা আমাকে সেই বাধাটা অতখানি আমি মনে করছি আমি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসতে পারবো, বা সামাজিক বাধাটা সেভাবে নেই, তখন সে অনেক ক্ষেত্রে করতে পারে। আর আরেকটা যেটা হয়, যদি আমাদের সেই মূল্যবোধের জায়গাটা একেবারেই না তৈরি হয়, এই যে মূল্যবোধের ব্যাপারটা তৈরি হচ্ছে না, এটার মধ্যে আমাদের বলবো যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা চলছি। আমরা প্রযুক্তির একটা ব্যবহার রয়েছে, প্রযুক্তির মধ্যে নানা কিছু আমরা দেখছি, আমাদের যে মিডিয়াতে আমরা নানা রকমের এন্টারটেনমেন্টের জায়গাগুলোতে আমরা যাই, সেখানে আমাদের অনেক ভায়োলেন্ট অনেক কিছু আমরা দেখি, যার জন্য এই বিষয়গুলোর মধ্যে দিয়ে যখন একটা ব্যক্তি বেড়ে ওঠে বা সমাজ যখন বেড়ে ওঠে, তখন আমাদের যে স্বাভাবিক যে সংবেদনশীলতা থাকার কথা মানুষের প্রতি, মানুষের বা দায়িত্ববোধের জায়গাটা থাকার কথা, সেই জায়গাটা অনেকখানি ম্লান হয়ে যায় অনেকের ক্ষেত্রে। এবং এর সাথে তো বললাম একটু আগে যে আমাদের অপরাধ প্রবণ অনেক ব্যাপার থাকতে পারে, অনেক রকমের মাদকের জায়গাটা থাকতে পারে, এবং ধর্ষণের শুধুমাত্র কিন্তু তার ডিজায়ার ফুলফিল করা ব্যাপারটাই সবসময় তা না, এর মধ্যে কিন্তু তার শক্তিমত্তা প্রদর্শনের ব্যাপার আছে, একটা দুর্বলের সাথে তার নিজের সবলতা প্রদর্শনের ব্যাপার আছে, না কাজে নানা রকমের সাইকোলজিক্যাল ফ্যাক্টরটাও কিন্তু কাজ করে। এবং ইদানিং যেটা আপনি বললেন যে ডেটাটা যেটা খুব ভয়াবহ, যে এত বেড়ে গিয়েছে, আমি বলবো যে এই ধরনের ঘটনা আসলে ছিল আমাদের সবসময়, আমাদের সোসাইটিতে ছিল, কিছুটা মিডিয়া রিপোর্টিং অনেকখানি চলে আসছে। এই যেমন উনি ভাই চলে আসছেন এই ব্যাপারটা নিয়ে কথা বলতে, এটা কিন্তু 10 বছর আগে আমরা অনেকখানি চিন্তা করতাম না, অর্থাৎ এই রিলেটেড কিন্তু স্টিগমাটা অনেকখানি
আমাদের মানে আমাদের কমে গেছে, যার জন্য এটা হতে পারে আমাদের একটা মিডিয়ার ব্যাপার হতে পারে, আমরা অনেক এটা নিয়ে আমরা কথা বলছি, যার জন্য স্টিগমাটা কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু অনেকে বিচারের জন্য আসছে, এই বিষয় নিয়ে পরিবার কথা বলছে, পরিবার বিচার চাইছে, কাজে সে এটা অনেক ঘটনা এই ধরনের কিন্তু ধামাচাপা হয়ে যেত, এটা হয়তো রিপোর্টিংয়ে অতটা আসতো না। তা আমি বলবো যে একটা রিপোর্টিংও একটা হচ্ছে, তার সাথে তো আমাদের সামগ্রিক বিশ্বের মধ্যে যে এক ধরনের সামগ্রিক একটা অস্থিরতার জায়গার মধ্যে দিয়ে আমরা চলছি, সে অস্থিরতার প্রভাবও আসলে আমাদের ব্যক্তি মনোজগতের মধ্যে পড়ছে। আমার কথা শুনতে হবে মানে আপনার আরো অধ্যাপক কাজী মাহফুজুর হক সুমন, আপনি তো আবার বিচার বিভাগ সংস্কার কমিশনেরও সদস্য আছেন, কথা তো দুজনেরই শুনলেন। আপনার কাছে আমার জানার বিষয় যে এই ঘটনায় ধরেন বিচারের দাবি উঠছে, মানুষ প্রতিবাদ করছে, এবং যেরকম করে ম্যাডাম বললেন যে আগের চাইতে যেমন উনি যেরকম বলতে এসছেন ঘটনাটা নিজের ভাস্তি, এর সাথে সাথে আবার নিজের পিতা তিনিও এখানে আছেন, আমি কিছুক্ষণের মধ্যে পরিচয় করে দেবো, আপনাকে জাস্ট প্রশ্নটা করে রাখি, এটার পেছনে সামাজিক সাংস্কৃতিক বা নৈতিক কী কী অবক্ষয় আপনি দেখেন? তার আগে দর্শক মণ্ডলী, মনে খুবই কষ্ট নিয়ে আজকে আমাদের এই স্টুডিওতে কিছুক্ষণ আগে হাজির হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার 6 বছর বয়সী শিশু নিশাদ জাহানের পিতা আবু সাদেক। উনি এখনও মানসিকভাবে এতই বিপর্যস্ত যে এই অনুষ্ঠানে বসে কথা বলবেন সেরকম মানসিক শক্তি তার মধ্যে নেই, কিন্তু এসছেন, আমরা অনলাইনে তার সাথে আপনাদের পরিচয় করে দেবো কেবল। না, জি আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে জনাব আবু পাচ্ছি। সাদেক, কেমন আছেন আপনি? আমি আপনাকে কোনো কষ্ট দিতে চাই না, আমি আপনার চেহারা দেখে বুঝছি, বিকালে আপনার সাথে কথা বলেছি তখন বুঝেছি এটা যে কত বড় একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা, তা আমরা সবাই বুঝি। কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে? শুধু আপনার দুঃখটা যাতে মানুষ শেয়ার করতে পারে এই জন্যই আপনাকে কষ্ট দিয়ে এই স্ক্রিনের সামনে নিয়ে আসা। কিছু বলতে চান? আর এটা বলতে চাই যে আমার মেয়েরে এত কষ্ট দিয়ে একটা মারছে, আমি তার উপযুক্ত শাস্তি চাই, তার বাকি চাই। সরকারের কাছে আমি এটাই আবদার আমার যে অতি তাড়াতাড়ি যেত ফাঁকি দিয়ে দেব তারে, কারণ তা অনেক কষ্ট দিয়ে আমার মেয়েরা মারছে। আজ পর্যন্ত, আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আমার আর 2টা বাচ্চা আছে, এই যে আজ পর্যন্ত ঘরের থেকে বাইরে হয় না। খুবই কষ্টতে, মানে খুবই কষ্টতে আছি আমরা, খুবই কষ্টতে কষ্টতে আছি আমরা। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা কষ্টতে আছি যে ভাষায় প্রকাশ করা যেত না, যে এত কষ্টতে আমরা বর্তমানে আছি। আপনার এই মর্মান্তিক কষ্টের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। চ্যানেল 24 পরিবার, মুক্তবাক যারা আয়োজন করেছি তারা, এবং আমি বিশ্বাস করি সারা দেশের মানুষ। কোনো বিকল্প তো নেই, মনকে শক্ত করতে হবে। মেয়ে হত্যা এবং ধর্ষণ চেষ্টা বা ধর্ষণের বিপক্ষে যেভাবে সবাই জেগে উঠেছে, আপনি তাদের সাথে একসাথে একভাবে বলা যায় যে এই সংগ্রামে নেমেছেন, লড়াই নেমেছেন সুবিচার প্রত্যাশায়। আমরা প্রত্যাশা করি আপনি সুবিচার পাবেন। এ পর্যন্ত যা দেখা গেছে, সরকার এবং সমস্ত সমাজের যারা যারাই আছেন তারা এগুলোর বিচার দাবি করেছে। একই সাথে আমরা এটা চাই যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। কেন এরকম হয়? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, অনেকগুলো বছর ধরে হচ্ছে, মাঝে মাঝে থেমে আবার হয়, সবগুলো যাতে একবারে বন্ধ করা যায় তার জন্যে আমরা সবাই মিলে চেষ্টা করব। আপনি আমাদের দোয়া করবেন, দেশবাসী আপনার সাথে আছে, ভালো থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ স্যার, আমাদের জন্য দোয়া করবেন স্যার, আমরা যাতে ভালো কিছু। জি থ্যাংক ইউ। জি ভালো থাকবেন। জি কাজী মাহফুল হক সুপন, আপনাকে যে প্রশ্নটা করেছিলাম, আবার ওনার কথাও তো শুনলেন, আমার মনে হয় আমার ভূমিকা দেওয়ার দরকার লাগে না। যে আপনি সামাজিক কারণগুলো জানতে চাচ্ছিলেন যে কেন এগুলো ঘটছে। আমরা 90-এর দশকের শেষের দিকে আমরা গণধর্ষণের
সংবাদগুলো পত্রিকা পড়া শুরু করি। এর আগে আমরা খুব একটা শুনিনি বাংলাদেশে। এবং আমাদের এই শতকের প্রথম দশকের শেষের দিক থেকে আমরা শিশু ধর্ষণের খবরগুলো পেতে থাকি, এবং এর সাথে কতগুলো সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় জড়িত। একটা হচ্ছে যে এই সময়টাতে ইন্টারনেটের ব্যবহারটা বাংলাদেশে শুরু হয়, এবং অনেক যৌন উদ্দীপক, আনসেন্সর্ড বিভিন্ন টেক্সট, ভিডিও এবং অডিও আমরা দেখতে পাই, ছবি, এগুলো একটা প্রভাব আমাদের উপরে আছে। এরপরে এর মধ্যে কিছু মাদক যেগুলো আমাদের ছড়িয়ে পড়েছে। এই বছরেরই একটা গবেষণা, এটা আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একটা গবেষণা, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে 82 লক্ষ মানুষ মাদকাসক্ত, এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে তরুণ, যাদের বয়স 30-এর নিচে, এবং এদের বেশিরভাগ প্রথম চয়েস হচ্ছে গাঁজা, ক্যানাবিস, এবং দ্বিতীয় যে সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে হচ্ছে ইয়াবা। আমি ইয়াবার প্রসঙ্গে একটু আসি। ইয়াবাটা হচ্ছে মেথামফেটামিন এবং ক্যাফিন, এই দুইটা কেমিক্যালের একটা সংমিশ্রণ। আর গাঁজার মধ্যে আছে টিএইচসি, টেট্রাহাইড্রোক্যানাবিনল। এই তিনটা কেমিক্যালেরই যৌন উদ্দীপক একটা ভূমিকা আছে, বিশেষ করে মেথামফেটামিন এবং ক্যাফিনের। ইয়াবার একটা ডোজ নেওয়ার পরে ইমিডিয়েটলি যেটা হয় যে র্যাপিড এবং ইন্টেন্স ডোপামিন যে আমাদের ব্রেন রিলিজ করে, যেটা অনেক সময় ব্রেনের রিওয়ার্ড বলা হয় এটাকে, এবং তখন থেকে সে সেক্সুয়ালি খুব অ্যারোজড হয়ে যায়। এবং যারা নিয়মিত নেয় এরা আস্তে আস্তে যেটাকে আমরা অপরাধ বিজ্ঞানে বলি যে ডেভিয়েন্ট সেক্সুয়াল প্রেফারেন্স বা বিহেভিয়ার, যে অস্বাভাবিক এবং বিকৃত যৌন আচরণ এদের মধ্যে দেখা যায়। এবং যখন একই ব্যক্তি গাঁজাও খাচ্ছে এবং ইয়াবাও খাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা আরও প্রকট। তো এই যে দুইটা জিনিস, যে আমরা যৌন উদ্দীপক কন্টেন্টস দেখছি অনলাইনে, কিছু মাদকের প্রভাব আমাদের মনোজগতের প্রভাব বিস্তার করছে, এবং এই ক্ষেত্রে আমাদের যে যৌনক্রিয়া বা আমাদের যে জৈবিক যে চাহিদা, এটা পূরণ করার জন্য আমাদের সমাজ সাংস্কৃতিক বা সামাজিকভাবে ওইভাবে বিবর্তিত হয় নাই। একটা উন্নত দেশে একজন তার জৈবিক চাহিদা পূরণের জন্য খুব সহজেই একটা স্থান, একজন পার্টনার বা কৃত্রিম উপকরণ সংগ্রহ করতে পারে। বাংলাদেশে এটা কিন্তু সহজলভ্য নয়। এরকম ক্ষেত্রে যারা খুব সফট টার্গেট, তাদেরকে সে বেছে নেয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা হচ্ছে কম বয়সী একটা মেয়ে অথবা একটা ছেলেও হতে পারে। এরা রেজিস্ট্যান্স কম দিতে পারে, এবং একটা শিশুর প্রতি এই ধরনের লোকেরা বেশি আকর্ষণ অনুভব করে। এরকম একটা প্রেক্ষাপটে এই ঘরানায় কিন্তু গবেষণাটা খুব বেশি হয় নাই বাংলাদেশে, যেটা একটা প্রভাব আমাদের আচরণের উপরে আছে, বিশেষ করে যৌন আচরণের উপরে, এবং যৌন যে ডেভিয়ান্ট যে আচরণটা আমাদের সেটার উপরে। এর পাশাপাশি আমাদের কিছু সামাজিক আচরণ আছে, সেগুলো হচ্ছে ধরেন আমরা প্রায় দেখি যে কোনো একটা প্রত্যন্ত এলাকায় একটা মেয়ে ধর্ষিত হয়েছে, এটা সামাজিকভাবে এই জিনিসটাকে মীমাংসা করার একটা চেষ্টা করা হয়। এটাকে কিন্তু এটা একটা অপরাধ। এবং আগে এরকম ছিল যে ধর্ষিত যিনি বা ধর্ষিতা তাকেই দোষ দেওয়া হতো বেশি, বেশি দোষ এখন দেওয়া সেটাও হতো। একটু চেঞ্জ হচ্ছে কিছু কিছু। সেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে মীমাংসা করার প্রবণতা এবং মীমাংসা হয়েও যায়, এখান থেকে কিন্তু যারা ভবিষ্যতে ধর্ষণ করতে ইচ্ছুক তারা কিন্তু উৎসাহিত হয় যে আমি এভাবে পার পেয়ে যেতে পারি। জি, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি থানা মামলা নেয় নাই, উপর থেকে ফোন দেওয়া হয়েছে, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ফোন দেওয়ার পরও মামলা নেন নাই, কারণ এখানে ধর্ষক তার একটা প্রভাবশালী কোন একটা গোষ্ঠীর সাথে তার সম্পর্ক আছে। এরপরে যে সমস্যাটা, যে তদন্তগুলো ঠিকমতো হয় নাই। এই মাসেরই একটা গবেষণা, যেটা আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা, সেখানে বলা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতনের 70% মামলা আদালত পর্যন্ত যাচ্ছেই না, এবং যেগুলো যাচ্ছে তার শুধুমাত্র 3% ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির শাস্তি হচ্ছে। এটা কিন্তু খুব ভয়াবহ সংবাদ আমাদের জন্য। তার মানে হচ্ছে যৌন অপরাধীরা কেউ কিন্তু জেলখানায় নাই, এরা আমাদের মধ্যে বিরাজ করছে। এবং আমরা অপরাধ বিজ্ঞানে এটাকে বলি রেসিডিভিজম, যে একই ব্যক্তি একই অপরাধ বারে করবে, এবং আমরা তাদেরকে থামাতে পারবো না। এই লোকগুলো জেলখানা যাচ্ছে, বেরোচ্ছে, একই অপরাধ করছে। তদন্তগুলো হচ্ছে না কেন? আপনি দেখেন যে আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার যেগুলো আছে, এগুলো প্রতিটা থানায় থাকা উচিত ছিল, যেহেতু এই অপরাধগুলো বেশি হচ্ছে। রেপ কিট, এটা বাংলাদেশে এটা হাত বাড়ালে আপনি পাবেন না। রেপ কিট হচ্ছে যে একটা ধর্ষিতা শরীর থেকে এভিডেন্সগুলো এমনভাবে কালেক্ট করে রাখা, যাতে আমরা পরবর্তীতে যে কোনো সময় এখান থেকে
তার ডিএনএ আমরা বের করতে পারি তার নখ থেকে বা তার ভেজিনাল সোয়াব থেকে, কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবল করা হয়নি আমাদের। যেহেতু এই অপরাধগুলো নিয়মিত হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের বিগত সরকারগুলো থেকে বর্তমান সরকারের উপর একটা দায়িত্ব আছে যে এই জিনিসগুলোকে ঠিক করার। তদন্ত না হওয়ার পিছনে এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে ইন্টিগ্রিটি, যেটা পুলিশ প্রশাসনের, এই সরকারের দুর্ভাগ্য হচ্ছে তারা একটা নরবরে পুলিশ প্রশাসন পেয়েছে। এই ধরনের অপরাধ তদন্ত করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট বা ট্রেনিং দরকার, অধিকাংশ যারা এসআইরা তদন্তগুলো করে তাদের এই ধরনের কোনো নাই, দক্ষতা নাই। পুলিশের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে কনফেশন পেয়ে গেলেই আমার তদন্ত শেষ। আজ থেকে 800 বছর আগে ম্যাগনা কার্টা বলে দিয়েছে যে কনফেশন দিয়ে শুধুমাত্র কনফেশনের উপর ভিত্তি করে কাউকে শাস্তি দেওয়া যাবে না। আমাদের আদালতে কিন্তু তাই, কনফেশন যে সত্য এটা কিন্তু প্রমাণ করতে হবে আমাকে। এবং ধর্ষণের মতো অপরাধে ডিএনএ এভিডেন্সটা খুব গুরুত্বপূর্ণ একটা আলামত। এটিও একটু মনে রাখতে হবে যে যখন ডিএনএ ছিল না তখনও কিন্তু ধর্ষণ প্রমাণিত হয়েছে আমাদের দেশে। তার মানে অন্য সাক্ষ্য যেগুলো, এগুলো কিন্তু জোগাড় করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের দেশে আমরা দেখি না। এরপরও প্রবলেম আছে, আদালত কিন্তু মামলার ভারে জর্জরিত। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে বলা আছে 180 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে, কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যে এই ধরনের একটা মামলায় গড় পড়তে সময় লাগে 3 বছর 7 মাস, গড় 22টা হিয়ারিং লাগে। তো এত লম্বা সময় যখন একটা মামলা চলে, তখন যারা ভিকটিমের পরিবার, সাক্ষীরা, তারা মামলায় আগ্রহ হারিয়ে ফেলে, তারা আদালতে যায় না। এবং সাক্ষীরা যদি না যায় আদালতে, আদালত তো সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে রায় দিবে। তো যেখানে সাক্ষ্য প্রমাণ নেই, আদালত রায়টা কি দিবে? সেখানে বেকসুর খালাস করে দেওয়া ছাড়া উপায় থাকে না, কারণ আদালত চায় সন্দেহাতীতভাবে একটা মামলা প্রমাণ করতে হবে। জি, স্যার এই বিষয়ে আমি একটা কথা বলি। জি স্যার এই বিষয়ে আমি স্যারের সাথে একটু যোগ করতে চাই। জি যে আসলে স্যার যে কথা বলছেন যে ভিকটিম যারা হয় তারা দীর্ঘদিন আসা যাওয়া করতে করতে এক সময়ে তারা উৎসাহ হারিয়ে ফেলে, যে তারা আর যাইতে চায় না, আর এই জন্য বিচারটা পুরোপুরি হয় না। আসলে স্যার আমাদের যে একটা ঘটনা ঘটলো, আমি দেখলাম যে আজকে 40 দিনের ভিতরে আমরা তো এই বিভিন্ন অবস্থানে, হাসপাতালে, থানায়, পিবিআইয়ে, কোর্টে আমরা এইভাবে চলতেছি, দৌড়াদৌড়ি করতেছি। আমরা একদিকে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর দ্বিতীয়ত আপনার মানসিক অবস্থানও আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের তো সন্তানও গেল। এমন একটা অবস্থায় যদি স্যার 2 বছর, 3 বছর, 5 বছর চলতে থাকে, তাহলে কি একটা ফ্যামিলি এইভাবে কি কতদিন চলতে পারে? বিচার কার্য যদি না হয়, এখনই প্রশ্ন আর তোলার বোধহয় নাই, মানে প্রশ্নটা যুক্তিসঙ্গত আছে, কিন্তু প্রধানমন্ত্রী তো সেদিন বলেছেন রামিসার বিচার 1 মাসের মধ্যে হবে। জি, আপনাদের ব্যাপারে নিশ্চয়ই আরো তাড়াতাড়ি করার জন্য কথা হবে, আপনারাও চাপ দেবেন বা বলবেন, সবাই বলবে। নিশ্চিত তো বটে, যত দীর্ঘস্থায়ী হবে তত উৎসাহ হারিয়ে ফেলবেন। কষ্টটা এত বেশি, ওই কষ্ট বেশি দিন ধরে রাখা যায় না। ঠিক আছে, আমি আবার আসবো আপনার কাছে, আরও কিছু কথা আপনার বলার আছে। ডাক্তার মেখলা সরকার, আমি ধরেন এই যে রামিসার ঘটনায় যে সোহেল রানা কিংবা এই যে ওদের ব্যাপারে যে ঈসা মিয়া বা ইসাক মিয়া, যেটা কি নাম তার আসলে, ঈসা মিয়া, মানে এগুলো কি কোনো মানসিক বিকারগ্রস্ত লোক? অনেক ক্ষেত্রে হয় যে মানসিকভাবে তারা ডেফিনেটলি হলো একটা সুস্থ স্বাভাবিক যে মানসিক গঠন, সেটার মধ্যে তার প্রবলেম হচ্ছে। আমাদের মধ্যে আসলে এক ধরনের কিছু সাইকেট্রিক কিছু প্রবলেমও আছে, যারা আচরণগত ত্রুটিযুক্ত, অর্থাৎ হলো ব্যক্তিত্বজনিত পরবর্তীতে ত্রুটিপূর্ণ ব্যক্তিত্বপূর্ণ হয়, অর্থাৎ যেটা কন্ডাক্ট ডিসঅর্ডার বলা হয়, যেটা খুব ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায়। যেমন তারা ছোটবেলা থেকে কিছু ল ব্রেকিং আচরণ করে থাকে, হ্যাঁ, অনেক অন্যের সাথে নিষ্ঠুরতা করে, অপ্রয়োজন অন্যের জিনিস ক্ষতি করে, কিছু যৌন কার্যর জায়গাগুলো যেটা তার এত ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায় না, সে ধরনের কিছু আমাদের বৈশিষ্ট্য থাকে এ ধরনের বাচ্চাদের। তো এই যে ধরনের কন্ডাক্ট ডিসঅর্ডার বা যারা এই আচরণগত ত্রুটিতে ভুগে, তারা কিন্তু পরবর্তীতে বড় হয়ে অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি, অর্থাৎ এটা এক ধরনের ব্যক্তিত্বজনিত ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব, এ ধরনের ব্যাপার হতে পারে। অ্যাকচুয়ালি যখন একটা মানুষের যে ব্যক্তিক গঠন, তারা আসলে একটা আছে জেনেটিক বৈশিষ্ট্য দিয়ে, অর্থাৎ তারা বাবা মার কাছ থেকে কিছু শারীরিক বৈশিষ্ট্যের সাথে মানসিক বৈশিষ্ট্য পায়। এছাড়া তার বেড়ে ওঠার সময় তার যে সামগ্রিক পরিবেশ, তার চারপাশ যে তার দেখছে, সে পরিবেশ একটা বিরাট ভূমিকা রাখে তার মানসিক গঠনের ক্ষেত্রে। এর মধ্যে কিন্তু যেটা বলছিলাম, তার নৈতিক জায়গায় কি করা উচিত, কি করা উচিত না, তার যে বাউন্ডারিটা তাকে সেট করা, অর্থাৎ তার আমাদের ছোটবেলা থেকে নানা ধরনের ইচ্ছা আমাদের হবে, কতটুকুন আমি করতে পারবো, আবেগের জায়গাটা, নিয়ন্ত্রণের জায়গাটা,
এই জায়গাটা কিন্তু এই বেড়ে ওঠার মধ্যে দিয়ে তার নানাভাবে তার তৈরি হয়, নানাভাবে তার শিক্ষাটার জায়গাটা তৈরি হয়। এ ধরনের যারা ব্যক্তিক বৈশিষ্ট্য রয়েছে, ত্রুটিপূর্ণ ব্যক্তি রয়েছে, তা আমার ধারণা হলো তারা যে আসলে যে পরিবেশের মধ্যে দিয়ে বড় হচ্ছে, অর্থাৎ তারা আশেপাশে যা দেখছে, যা দেখে বড় হচ্ছে, সেটার মধ্যে এক ধরনের বড় ধরনের ফ্ল রয়েছে। কাজে এদের মধ্যে ভালনারেবিলিটি অনেক ক্ষেত্রে থাকে, অর্থাৎ সোসাইটির যে অনেক অপরাধমূলক জিনিস সেটা তাদেরকে উৎসাহিত করে। যেমন মিডিয়াতে অনেক মিডিয়া জিনিস তাদের প্রভাবিত করে। এখন মিডিয়াতে আমরাও হয়তো দেখছি, আমরাও সেই নাটক সিনেমাগুলো আমরাও অনেকে দেখছি। ইদানিং আপনি দেখবেন যে আমরা যে নেটফ্লিক্স বা আমরা প্রাইম ভিডিওতে বা আমাদের দেশের যে ভিডিও অনেক ছবিগুলো আমরা যে দেখে থাকি, সাংঘাতিক কিন্তু নৃশংস যে মারামারি বা মানে এটা এত বেশি দেখা হয় যে এখন ছোটবেলা থেকে একটা বাচ্চা যখন দেখে বড় হবে, খুব স্বাভাবিকভাবে তার সংবেদনশীলতাটা কিন্তু অতখানি থাকবে না। আরেকজনের সাথে যে তার সাথে এখন দেখানো হচ্ছে মনে করছে আগের হ্যাঁ, তুলনায়। এখন তো খুব পপুলার যে ছবিগুলা, যেটা হ্যাঁ যে ফিল্ম যেটা বলবো আমি, তা সেই জায়গাগুলো কিন্তু এটা ছোটবেলার বাচ্চারা কিন্তু এখন হলো যে ভায়োলেন্ট গেম নিয়ে তারা বড় হচ্ছে। তো এই জায়গা থেকে আসলে ছোটবেলা থেকে তো এই আমাদের ব্যক্তিক বৈশিষ্ট্যটা তৈরি হয়। আমাদের যদি প্রিভেনশনের কথা আমরা বলি, আমাদের বিচার কার্য তো হয়ে গেল, ঘটনাটা হয়ে গেল, তখন বিচার আমাকে একটা প্রোটেক্ট করলো, কিন্তু আমি সেই মানসিক গঠনের মানুষ তো রয়ে গেল। কাজে এরা যাতে তৈরি হতে না পারে সেটার জন্য যদি আসলে আমাদের মনোযোগ দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোর দিকে আমাদের আসলে দৃষ্টি দেওয়া উচিত। অর্থাৎ হলো একটা ব্যক্তি মানুষ তৈরি হওয়ার জন্য যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো আমাদের সোসাইটিতে যে উপাদানগুলো প্রিভেলিং, সেগুলো কোনোভাবে তাদেরকে নেতিবাচক প্রভাব ফেলছে কিনা, সেই জায়গাটা আমি মনে করি দৃষ্টি দেওয়া উচিত। এবং তার সাথে হলো আমাদের পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সেই জায়গাগুলো তো আছে, ধর্মীয় মূল্যবোধ সেই জায়গাটা তো আছেই। জি, কাজী মাহফুজুল হক সুপন, নির্বাচনের আগে আপনি বলেছিলেন যে অপরাধীরা অপরাধ করে গ্রেপ্তার হয়, আবার একসময় জামিনে ছাড়া পেয়ে যাবে, সেই একই অপরাধ করে। একটু আগে আপনি এই কথাই ইঙ্গিত করছিলেন। নির্বাচনে জিতে সরকার গঠনের পর সংস্কার খুব সহজ হবে না, এটাও আপনার বক্তব্য ছিল। মানে সবগুলো বক্তব্যই খুব পরিধানযোগ্য, কিন্তু সংস্কার নির্বাচনের আগেই করতে হবে কিছু সংস্কার। সেরকম তো কিছু হয়নি। নির্বাচন হয়ে গেছে, যে মৌলিক সংস্কারের কথা আপনি বলেছিলেন তখন, সেই সংস্কার কি হয়েছে মনে করেন? বা বর্তমান সরকার কি সরকারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, বা কি করা উচিত এই ব্যাপারে? আমি আজকের যে মূল আলোচ্য বিষয় এর সাথে একটা সংস্কারকে আমি রিলেট করে কথা বলি। হ্যাঁ, ওইটাই চাচ্ছি আমি, মানে সার্বিক সংস্কার, পলিটিক্যাল কাঠামোগত, ওগুলো বলছি না আমি। বিচার বিভাগ সংস্কার কমিশনের যে প্রতিবেদন, এখানে অনেকগুলো সংস্কার প্রস্তাব ছিল। আমি সবচেয়ে যেটা আমার পছন্দের সংস্কার আমরা প্রস্তাব করেছি ওখানে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রসিকিউটরিয়াল সার্ভিস, এটা একটা স্বতন্ত্র সার্ভিস হিসেবে প্রতিষ্ঠা করা। যে এখন কি হচ্ছে, এখন আরেকবার একটু বলেন। সরকারি কৌশলী যারা, এদের জন্য একটা স্থায়ী প্রতিষ্ঠান করা সংস্কারের, এটা হচ্ছে প্রসিকিউটরিয়াল সার্ভিস আর কি বলা হয়। প্রসিকিউটরিয়াল সার্ভিস এটা কি? এটা হচ্ছে যে আমাদের ফৌজদারি মামলাগুলো সরকারি যারা উকিল তারা এটাকে উপস্থাপন করে আদালতে। এখন যেটা আছে যে একটা সরকার ক্ষমতায় আসে, তারা আগের যারা কৌশলী এদেরকে বাদ দিয়ে দেয়, তাদের মতাদর্শী কিছু লয়ারকে তারা এই মামলাগুলো উপস্থাপনের দায়িত্ব দেয়, এবং অ্যাটর্নি জেনারেল অফিসে সেটা হয়। তো আমরা প্রস্তাব করেছি এইভাবে, এদের কিন্তু তেমন কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, এদের কোনো অফিস থাকে না, এদের লজিস্টিক সাপোর্টে তেমন থাকে না। তো আমরা প্রস্তাব করেছি যে বিচারকদের যেভাবে নিয়োগ করা হয় সেইভাবে এই পাবলিক প্রসিকিউটরদের নিয়োগ করা হবে একটা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে, এবং এদের মধ্যে অনেকগুলো ভাগ থাকবে, এক একটা ভাগ এক এক ধরনের মামলা করবে। ধরেন শিশুদের যে ধর্ষণ, এটা নিয়ে একটা ভাগ, বা নারী নির্যাতনের মামলাগুলো এক ধরনের লয়ার এগুলো প্রেজেন্ট করবে, এবং তারা আদালতে যখন এই মামলাগুলো প্রেজেন্ট করবে তাদের কিন্তু ওই বিষয়ে একটা দক্ষতা তৈরি হবে। বাংলাদেশের ফৌজদারি মামলা কিন্তু আপনি দেখবেন অধিকাংশ মামলায়, অধিকাংশ মানে কি, এখন আমাদের বাংলাদেশের ফৌজদারি মামলায় সরকার জিতেছে এরকম মামলার শতকরা হার 10-এর কাছাকাছি। এটা কিন্তু পৃথিবীর সর্বনিম্ন হার। ইউরোপ আমেরিকা এটা হচ্ছে 90%-এর বেশি, আমাদের দেশে 10%-এর নিচে। তো এটার জন্য অনেক কিছু দায়ী, তার মধ্যে একটা হচ্ছে আমাদের সরকারি যারা কৌশলী তাদেরও ব্যর্থতা আছে, তদন্তের ব্যর্থতা আছে। তারা কিভাবে মামলাটা আদালতে উপস্থাপন করছে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এখন একটা পার্মানেন্ট প্রসিকিউটর সার্ভিস যখন থাকবে, তখন কিন্তু সে তার উপরে দায়িত্বটা থাকবে যে এই মামলাটা আমার ডিপার্টমেন্টের উপরে আছে, আমি যদি এই মামলাটা হেরে যাই, আমার যে বিভাগ, এই বিভাগটা অপমানিত হবে, আমার সরকার একটা বিব্রতকর অবস্থায় পড়বে, আমার একটা দায়িত্ব আছে, যেহেতু এটা আমি একজন সরকারি এই সার্ভিসের একজন অংশীদার। এইটা
আমি এখনো জানি না, হয়তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই কথাটা বলা যে সরকার এখন করবে। আমি আশা করবো যে তারা এই কাজটা করবে, এবং এটা করলে আমার ধারণা যে বাংলাদেশে ফৌজদারি মামলায় সরকারের যে সরকারের পক্ষে রায় সেটা বাড়বে, কারণ এখানে যাদেরকে নিয়োগ করা হবে তারা হবে দক্ষ, এবং তাদেরকে প্রশিক্ষণ দিলে তাদের দক্ষতা আরও বাড়বে, এবং মামলাগুলো তারা চমৎকারভাবে উপস্থাপন করতে পারবে, এবং কনভিকশন রেট অনেক বাড়বে বাংলাদেশে। এই সংস্কারটা আমি খুব আশাবাদী, আমি এই সরকারের কাছে তারা এটা করবে। এটা যে পুরোপুরি করতে হবে এমন কোনো কথা নেই, শুরু করতে হবে। যে আমরা যে এখন যেভাবে নিয়োগ হচ্ছে হোক, কিন্তু 30% বা 40% আমরা কৌশলী নিয়োগ করব এই সার্ভিসের মাধ্যমে। এটা শুরু করা উচিত। জি, থ্যাংক ইউ। কিছু বলবেন আপনি? জি স্যার। স্যার কিন্তু আপনি সময় পাবেন 1 মিনিট, আবার সব মিলে আপনাদের জন্য 5 মিনিট আছে। স্যারের কথার প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে একটু আগে বলছিলেন যে অপরাধী যারা একবার করে মুক্ত হয় আবার করতে উৎসাহী হয় তার বিচার না হওয়ার কারণে। আর সেক্সুয়ালি যে বিষয়টা উনি বললেন স্যার, যে তারা বিশ্বের বিভিন্ন দেশে যে এই ধরনের সুযোগ থাকে, তারা অন্যভাবে তারা সেক্সুয়ালি সমস্যাগুলি সমাধান করতে, আমাদের দেশে এই সমস্যা না থাকার কারণে এই প্রবণতাটা বেড়ে যায়। আসলে স্যার আমি এই কথাটার সাথে একমত পোষণ করতে পারছি না, এই জন্য যে এটা ইসলাম সাপোর্ট করে না বেশিটা। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে আমাদের দেশে যে আর 2-3টা কারণ বললেন, যেটা এখানে নেশার সাথে জড়িত যারা, একটা। আর দ্বিতীয় যে বর্তমান টিভি মোবাইলের মাধ্যমে যে বিষয়গুলা ওপেনলি এই জিনিসটার প্রতি আসলে গুরুত্ব দেওয়ার মানে বেশি। কিন্তু এমনি আপনারা মোটামুটি যাই হয়েছে পুলিশে পরিচিত করেছে সেটাতে মোটামুটি বলেছেন স্যাটিসফাইড আছেন, এবং মনে করেন পুলিশের এই তদন্তে এটা একটা হতেও পারে বিচার, এবং বিচারটাই তো চাঁদ। আমরা যেদিকে যাচ্ছিলাম সেই দিকে যাই। ডাক্তার মেঘলা সরকার, মানে প্রবলেমগুলো আপনারা দুজন মিলে বলেছেন, রুটি খানিকটা বলেছে, সমাধান কি করা যেতে পারে এখন? আমি মানে শেষ করবেন। সমাধান তো আসলে অনেকগুলো ফ্যাক্টর চলে আসছে। আমি বলবো যে এই বিচার যদি ধরি বা আমাদের সামাজিক যে অবক্ষয়ের ব্যাপারটা ধরি, আমাদের মিডিয়ার কথা বলছি, আমাদের উনি পর্নোগ্রাফির কথা বলছেন, এত কিছু এত সহজে কন্ট্রোল করা সরকারের পক্ষে আমি যেটা মনে করি যে এত সহজ ব্যাপারটা সমাধান না। কাজে এক্ষেত্রে আমাদের নিজের মানুষের নিজের দিক থেকে আমার সন্তানের ক্ষেত্রে বাবা মার অভিভাবকের সচেতন হতে হবে। ছোটবেলা থেকেই শিশুদের ক্ষেত্রে তাদের ব্যাড টাচ গুড টাচ সম্পর্কে জানতে হবে। তাদের ছোটবেলা থেকে একটা অপরিচিত মানুষ তাদেরকে ডাক দিলে সেখানে যাতে সে মানে রেসপন্ড না করে, সেক্ষেত্রে বাবা মার জায়গাগুলোতে বাচ্চাদের কাছ থেকে তাদেরকে বলতে হবে। তার নিজের প্রাইভেট পার্টগুলো সম্পর্কে যা জানতে হবে, কোনটুকুন তার যে সেটিং বাউন্ডারি, অর্থাৎ কেউ তার সাথে প্রাইভেট পার্ট এরকম করে ধরলে বা তার সাথে এ ধরনের কোনো আচরণ করলে সে কী আচরণটা করবে, সেটা থেকে বাচ্চাদেরকে আমি বলবো যে অ্যাওয়ার করাটা খুব জরুরি। এবং এই বিষয়ে আসলে আমাদের যত বেশি আমরা কথা বলবো তত বেশি আমাদের অ্যাওয়ারনেস বাড়বে। এবং এই যে উনি আজকে আসছে, আমি বলবো যে আমাদের অনেকগুলো খারাপ ঘটনার সাথে আমি বলবো কিছু ভালো, আমি পজিটিভ জায়গাগুলো কিছু দেখছি, মানুষের মধ্যে সচেতনতা আমি বলবো সেটা আমাদের ক্যাশ করা উচিত। এই যে উনি আসছেন, এটা নিয়ে আমরা এখন কথা বলছি, যে জিনিসটা আগে আসলে উচ্চারিত ছিল না, ভিকটিম কিন্তু আগে এটা নিয়ে কথাই বলতে চাইতো না, যার জন্য এগুলো অনেকখানি চাপা হয়ে যেত। সেই জায়গাটাকে আমি বলবো ক্যাশ করে আমাদের সামনে আরও এই বিচার বা আমরা সামগ্রিকভাবে আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার, এটা সরকারের একার কাজ না, এটাকে আমাদের স্কুল আছে, আমাদের পরিবার আছে, ব্যক্তি আছে, নানা রকমের স্টেক হোল্ডার, মিডিয়া আছে, এই সামগ্রিক মানে আমাদের স্টেক হোল্ডারগুলো সম্মিলিতভাবে কাজে কিন্তু এ ধরনের প্রবণতাগুলো আমি বলবো আমাদের স্বার্থে এই বিষয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। থ্যাংক ইউ। কাজী মাহফুজুল হক সুপন, আপনি অবশ্য বলেছেন অপরাধীদের বিচার করবার জন্য একটা সিস্টেমের কথা তো বললেন, বা সামগ্রিক বিষয় নিয়ে সমাধানের দিকে আর কিছু বলতে পারেন? 2 মিনিট সময় পাবেন। আমি ওনার সাথে একমত পোষণ করবো যে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে আমাদের, এই দেশটা আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তবে মাদকের বিরুদ্ধে ড্রাইভটা নেওয়া খুব জরুরি হয়ে গেছে আমাদের। মাদকটা জিরো টলারেন্স থাকা উচিত। স্যার শেষ একটা কথা বলতে চাইছিলাম। জি স্যার, আপনি যে বললেন যে আমাদের প্রধানমন্ত্রী যে কথা বলছেন যে 1 মাসের মধ্যে তার বিচার কাজ সম্পন্ন করবে, স্যার আমি দাবি জানাতে চাই এই বিষয়টা যে একটা বিচার শুধু 1 মাসের মধ্যে না, এটা যেন একটা আইন করা হোক যে এই ধরনের অপরাধী যারাই হবে তাদের জন্য যেন 1 মাসের মধ্যে সকল ঘাতকের বিচারটা যেন হয়ে যায়। শুধু একটা আসামি কি করে যেন শেষ না করে, প্রতিটা বিচার যেন 1 মাসের মধ্যে সমাধান করতে পারে, এমন একটা আইন যেন সরকার করে। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। থ্যাংক ইউ জনাব আবুল বাসার নাসির, জনাব মেঘলা সরকার, কাজী মাহফুজুল হক, এবং আজকে যে ভিকটিমকে আমরা কথা বললাম তার পিতা আবু সাদেক, নাফিসার কথা তো আমরা আগে বলেছি, আর তারও আগে বলেছি এই পর্যন্ত 118 শিশু ধর্ষণের শিকার হয়েছে। আবার বলি,
মৃত্যু হয়েছে ধর্ষণের ফলে, এরকম 14 শিশু ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে, মানে ধর্ষণে ব্যর্থ হবার কারণে তারপরে অপমান জ্বালায় আত্মহত্যা করেছে 3 শিশু। একটা মিছিলের মতো 118 শিশু এত অল্প সময়ে, এইরকম নাফিসা, এইরকম আরও যত অনেক নাম বলা যাবে শুরু থেকে, এই মিছিলটা কি বাড়বে নাকি বন্ধ করতে পারবো আমরা? আপনাদের অ্যাসিড সন্ত্রাসের কথা মনে আছে, খুব কড়াকড়িভাবে সরকার তখন ব্যবস্থা নিয়েছিলেন, অ্যাসিড সন্ত্রাস বন্ধ হয়ে গেছে বলা যায়। এরকম ব্যবস্থা নেওয়া যায় না যাতে একেবারেই এই ধর্ষণ চেষ্টা, সে নারী শিশু, কন্যা হোক পুত্র হোক, অল্প বয়সী 4 বছর 5 বছর 6 বছর ভাবা যায়, কিন্তু তাই হয়েছে। সেটা বন্ধ করবার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, কেবল আবেগে বলছি না, 2টো মানুষের ফাঁসি যাওয়ার দাবির মধ্যে দিয়েই তার নিষ্পত্তি নয়, বরঞ্চ এই প্রপঞ্চগুলো তৈরি হলো কিভাবে এবং কেন এগুলোর নিষ্পত্তি হচ্ছে না, কেন নিবৃত্ত করা যাচ্ছে না, এই সব কিছু ভেবে কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটা বোঝাবার জন্যেই বা বোঝার জন্যেই আমাদের আজকের এই আলোচনা। দর্শক, এটা তো ঠিক, একেবারে শুরুটা হওয়া উচিত পরিবার থেকে। ডাক্তার মেঘলা সরকারও এই কথা বলেছেন এবং একই কথা জনাব সুপনও বলেছেন। তারা দুজন মিলেই বলছেন যে আমাদের চেতনার মানটা বাড়তে হবে, সামাজিক চেতনা, যেই চেতনা এই ধরনের নৈতিক অধঃপতনকে রোধ করতে পারে, এই ধরনের নৃশংসতাকে বন্ধ করতে পারে, এবং সেই দায়িত্ব আমার আপনার প্রত্যেকের নিজের ঘর থেকে সেটা শুরু করা দরকার। নিজের পুত্র সন্তান, নিজের কন্যারা যেভাবে বড় হচ্ছে তাদের দিকে খেয়াল রাখেন, এবং যে বিষয়গুলোর প্রতি এই 2 জন অধ্যাপক আপনাদের সামনে উপস্থাপন করেছেন, তাদের নিজেদের শরীর সম্পর্কে তাদের জ্ঞান অর্জন করা দরকার, যাতে তারা নিজেরা আরও স্পষ্ট হয়ে নিজেরাও সহজে নিজেদেরকে প্রোটেক্ট করবে একটা বুদ্ধি বের করতে পারে। মাদক বন্ধ হতে হবে একেবারেই, সেটা বলেছেন, একেবারে 0 টলারেন্স, এবং বলেছেন যে অভিভাবক পরিবার যেরকম করে সচেতন হবেন সেই রকম করে তার পরিবার সচেতন হবেন, এবং তাদের কন্যা সন্তান শিশু সন্তানরাও সচেতন হতে পারবেন। আমরা চাই চিরতরে যেরকম অ্যাসিড সন্ত্রাস, যদিও চূড়ান্তভাবে বলা যায় না কিন্তু আপত্তিকভাবে বলা যায় বন্ধ হয়েছে, সেরকম করে যাতে এই শিশু নির্যাতন হত্যা বন্ধ হয়, নারী নির্যাতন হত্যা বন্ধ হয়, তার পক্ষে আমাদের সবাই মিলে সজাগ হতে হবে। নিশ্চয়ই এই লড়াইয়েও আমরা জিতব। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।